নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সৌদি আরবের এক শীর্ষস্থানীয় শিয়া ধর্মগুরু সহ ৪৭ জনের ফাঁসির ঘটনায় ক্ষোভ ছড়ালো ইরানে। ক্রুদ্ধ জনতা হামলা চালায় তেহরানের সৌদি দূতাবাসে। পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে অব্যাহত সেনা জঙ্গি লড়াই। হামলার জেরে এখনো পর্যন্ত প্রাণ হারালো ৬ জওয়ান। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। আগরতলায় শুরু হলো ত্রিপুরা পুলিশ সপ্তাহ। রবিবার রাজধানীর এডিনগর পুলিশ মাঠে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সৌদি আরবের এক শীর্ষস্থানীয় শিয়া ধর্মগুরু সহ 47 জনের ফাঁসির ঘটনায় ক্ষোভ ছড়ালো ইরানে। ক্রুদ্ধ জনতা হামলা চালায় তেহরানের সৌদি দূতাবাসে। পুলিশ এসে ঘটনা সামাল দেয়। সৌদি আরবের এক শীর্ষস্থানীয় শিয়া ধর্মগুরু সহ 47 জনের ফাঁসির ঘটনায় ক্ষোভ ছড়ালো ইরানে। ক্ষুব্ধ জনতা হামলা চালায় তেহরানের সৌদি দূতাবাসে। সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ এসে ঘটনা সামাল দেয়। প্রসঙ্গত, শনিবার শিয়া ধর্মগুরু শেখ নিমর আল নিমর সহ 48 জনের ফাঁসির সাজা কার্যকর করা হয় সৌদি আরবে। 2011-এ সরকার বিরোধী বিদ্রোহে বড় ভূমিকা নিয়েছিলেন ওই ধর্মগুরু। গত অক্টোবর মাসেই দেশদ্রোহের জন্য নিমরকে ফাঁসির আদেশ দেয় সৌদি আরব। শনিবার তা কার্যকর হয়। এর জেরেই সৌদির বাণিজ্য দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। দূতাবাসের ছাদেও উঠে যায় তারা। সৌদির পতাকাও টেনে নামিয়ে দেয় উত্তেজিত জনতা। নিমরের ফাঁসির কথা ঘোষণা করার পরেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ। কড়া প্রতিক্রিয়া দেয় ইরান। নিমরের মৃত্যুর জন্য সৌদি আরবকে ভবিষ্যতে ফল পেতে হবে বলে রবিবার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফাঁসির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিমরের বাড়ির এলাকাতেও বিক্ষোভ শুরু হয়। তার ছবি নিয়ে মিছিল করেন অনেকে। বাহরাইনেও শুরু হয় জনতা পুলিশ সংঘর্ষ। পুলিশ জানিয়েছে পরিস্থিতি সামলাতে তাদের কাঁদানে গ্যাসও ছুটতে হয়েছে। শুধু নিমর নয়, তার সঙ্গে আরও 46 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই 2003 সাল থেকে 2006 সালের মধ্যে নানা সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত বলে জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট। সে ঘটনাগুলির সঙ্গে আল কায়দার যোগ ছিল বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, 2015 সালে অন্তত 157 জনের মৃত্যুদণ্ড হয়েছে সৌদি আরবে, যা বিশ্বের মধ্যে গত 2 দশকে সবচেয়ে বেশি। আর 2016-র শুরুতেই একসঙ্গে 47 জনের মৃত্যুদণ্ড। ফলে সৌদি আরবে মানবাধিকার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাঠানকোটে জঙ্গি হামলার জেরে আহত 3 জওয়ানের মৃত্যু হল রবিবার। জঙ্গি হামলায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। শনিবারেই বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিদের নিকেশ করতে গিয়ে নিহত হয়েছে এই 3 জওয়ান। পাঠানকোটে জঙ্গি হামলার জেরে আহত 3 জওয়ানের মৃত্যু হল রবিবার। জঙ্গি হামলায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6 জন। শনিবারে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিদের নিকেশ করতে গিয়ে নিহত হয়েছিলেন 3 জওয়ান। আহত হয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান। হাসপাতালেই এদিন মৃত্যু হয় ওই 3 জনের। এদিকে এদিন সকালে বায়ুসেনা ঘাঁটিতে তল্লাশি চালানোর সময় গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন আরও 4 জওয়ান। আহতদের মধ্যে ছিলেন এনএসজির লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন। তার মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রের খবর। এই ঘটনার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মু, অবন্তিপুর, শ্রীনগর এবং উধমপুরের বায়ুসেনা ঘাঁটিগুলিতে। সূত্রের খবর, জঙ্গিরা একটি ইনোভা গাড়ি ভাড়া করে পাকিস্তান থেকে এসেছিল। সীমান্তে আসার পর ওই গাড়ি চালককে গুলি করে মারে তারা। জঙ্গি হামলার 12 ঘন্টা কাটতে না কাটতেই এদিন 7 সকালেই ফের গুলির শব্দ শোনা যায় পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে। এনএসজির তল্লাশি চলাকালীন 2 রাউন্ড গুলি শব্দ শোনা যায় বলে সূত্রের খবর। ফের জঙ্গি হামলার আতঙ্ক ছড়ায় গুলির শব্দে। কিন্তু এনএসজি সূত্রে জানানো হয়, বায়ুসেনা ঘাঁটিতে সন্দেহজনক কিছু দেখার পরই গুলি চালায় জওয়ানরা। জোর কদমে তল্লাশি শুরু করে এনএসজি ও পাঞ্জাব পুলিশ। কোথাও কোনো জঙ্গি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে যৌথ বাহিনী। শনিবার 16 ঘন্টার লড়াইয়ের পর 4 জঙ্গিকে খতম করে এনএসজি। রাতভর চিরুনি তল্লাশি চালানো হয় বায়ুসেনা ঘাঁটির এবং সংলগ্ন এলাকায়। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও নজরদারি চালানো হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলায় শুরু হলো ত্রিপুরা পুলিশ সপ্তাহ। রবিবার রাজধানীর এডিনগর পুলিশ মাঠে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন। রবিবার থেকে আগরতলায় শুরু হলো ত্রিপুরা পুলিশ সপ্তাহ। রাজধানীর এডিনগর পুলিশ মাঠে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন। ত্রিপুরা পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। অনুষ্ঠানে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পুলিশের ডিরেক্টর জেনারেল কে নাগরাজ সহ প্রায় সকল পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সন্ত্রাসবাদ দুর্বল হয়েছে, তবে এতে আত্মতুষ্টির কারণ নেই। কেননা এখনো পার্শ্ববর্তী রাষ্ট্রে 25টির মতো সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটি রয়েছে। তবে ভারতের সক্রিয় সন্ত্রাসবাদীদের উৎসাহিত করছে না বাংলাদেশের বর্তমান সরকার, বরং তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন যাতে সন্ত্রাসবাদীরা পাততাড়ি ঘটাতে বাধ্য হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদেরকে পরামর্শ দেন, শুধু সাফল্যের কথা ভেবে আত্মতুষ্টিতে না থেকে যে সকল ব্যর্থতা প্রকাশ পাচ্ছে সেগুলি দূর করার চেষ্টা করার জন্য। আমাদের
দুর্বল হয়েছে, কিন্তু আত্মসন্তুষ্টির অবকাশ এখনো নেই। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে এখনো 16 থেকে 19 সালের মতো সন্ত্রাসবাদীদের গোপন ঘাঁটি হচ্ছে। যদিও বাংলাদেশ সরকার, বর্তমান সরকার তাদের মাটিতে ভারতবর্ষে সক্রিয় যে সন্ত্রাসবাদীরা, তাদেরকে উৎসাহিত করছেন না, বরং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন, যাতে সন্ত্রাসবাদীরা পাল্টাই ঘটাতে বাধ্য হয়। কিন্তু সর্বাংশে সাফল্য এসেছে এটা মনে করার মতো কারণ নেই, কারণ এখনো আমাদের কাছে আমি যে অভিনয় করলাম বেশ কয়েকটি ঘাঁটি গোপনে কাজ করছে। মাঝে মাঝে বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর চাপের উপরে পড়ে সাময়িক সময়ের জন্য এরা তাদের গোপন ঘাঁটি স্থানান্তর ঘটায়, আবার তাদের নিরাপত্তা বাহিনী যখন সংশ্লিষ্ট এলাকা থেকে চলে যায় বা উঠে যায়, তারা সেই জায়গাগুলোতে ফিরে আসে। যে সকল পুলিশ কর্মীরা 2015 সালে নিজ নিজ কাজের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব দিয়েছেন, তাদেরকে নিজ হাতে পুরস্কার ও সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। সেরা আধিকারিকের পুরস্কার পেয়েছেন উত্তর জেলার আনন্দবাজার থানার রাজকুমার জমাতিয়া, সেরা থানার পুরস্কার পেয়েছে সিপাহীজলা জেলার কলমচোরা থানা ও সেরা টিএসআর ব্যাটালিয়ন 2য় ব্যাটালিয়ন। এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় পুলিশের তরফে। এই শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো, ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে সেনা জঙ্গি গুলির লড়াই এখনো অব্যাহত। তার মধ্যেই এবার দেশের রাজধানীতে জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হতেই এখন যুদ্ধকালীন তৎপরতায় তাকে নিষ্ক্রিয় করতে নেমে পড়েছে দিল্লি পুলিশ। পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে সেনা জঙ্গি গুলির লড়াই এখনো অব্যাহত। তার মধ্যেই এবার দেশের রাজধানীতে নতুন করে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল দিল্লি পুলিশ। এদিন দিল্লি পুলিশ কমিশনার BS বাসি জানিয়েছেন, সম্প্রতি তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আসে যে 2 জন সন্দেহজনক জয়েসি মোহাম্মদ জঙ্গি রাজধানীতে ঢুকে আত্মগোপন করে রয়েছে। তারা বেশ কিছু হাই প্রোফাইল জায়গায় নাশকতা চালানোর ছক কষেছে, পাশাপাশি পণবন্দি করার পরিকল্পনাও রয়েছে জঙ্গিদের। এদিন রাজধানীতে নতুন হামলার আশঙ্কা তৈরি হতে এখন যুদ্ধকালীন তৎপরতায় তাকে নিষ্ক্রিয় করতে নেমে পড়েছে দিল্লি পুলিশ। 2 জয়েসি জঙ্গির আত্মগোপন করার খবর মিলতেই এদিন দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বাসি। নিরাপত্তা নিশ্চিত করতে ক্রাইম ব্রাঞ্চ ও দিল্লি পুলিশের স্পেশাল
সেলের গোয়েন্দাদের কাজে লাগানো হচ্ছে। শনিবার পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পরই দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হামলার আশঙ্কা তৈরি হতে তা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর, রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি দিল্লির ব্যস্ত জনপ্রিয় বাজারগুলি সহ দক্ষিণ, মধ্য ও লুটিয়েন্স দিল্লির অভিজাত অঞ্চলগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। বাসী জানিয়েছেন, নিরাপত্তার জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। ভিভিআইপিরা জঙ্গি টার্গেট হতে পারেন, তাই তাদের নিরাপত্তা নিয়েও আলাদা চিন্তাভাবনা করছে দিল্লি পুলিশ। এদিকে এদিন সকালে দিল্লি স্টেশন উড়িয়ে দেওয়া হবে বলে মহারাষ্ট্র এটিএসের কাছে একটি হুমকি ফোন ও ইমেল আসে। হুমকিতে বলা হয়, 72 ঘন্টার মধ্যে দিল্লি স্টেশন ও দিল্লি থেকে কানপুরগামী সব ট্রেন উড়িয়ে দেওয়া হবে। এরপরেই শুরু হয় তল্লাশি। আনা হয় বম্ব স্কোয়াড স্লিপার ডগ, যার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। फिलहाल पठानकोट को लेकर कल से ही चल रही अभियान चेकिंग चल रही है। उच्च अधिकारियों का आदेश निर्देश है। वीआईपी गाड़ियां जो है, शताब्दी है, राजधानी है, ये सब है कुल। अब टीम का पूरी फोर्स लगी, आरपीएफ जीआरपी पूरी फोर्स लगी है। এদিকে দিল্লি লখনৌ শতাব্দী এক্সপ্রেসেও বোমাতঙ্ক ছড়ায়। ওল্ড গাজিয়াবাদ স্টেশনে পৌঁছতে শতাব্দী এক্সপ্রেসে বোমা রাখা আছে বলে হুমকি ফোন আসে। এরপর সব যাত্রীকে নামিয়ে ট্রেনে তল্লাশি চালানো হয়, যদিও সন্দেহজনক কিছু মেলেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে কাটানোর পরে শনিবার রাতে মারা গেলেন প্রবীণ সিপিআই নেতা অর্ধেন্দুভূষণ বর্ধন। তার প্রয়াণে শোক প্রকাশ করেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু রাজনীতিবিদ। অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে কাটানোর পরে শনিবার রাতে মারা গেলেন প্রবীণ সিপিআই নেতা অর্ধেন্দুভূষণ বর্ধন। বয়স হয়েছিল 92। বাঙালি হলেও বর্ধনের রাজনৈতিক জীবন শুরু হয় মহারাষ্ট্রে। সেখান থেকেই তিনি শ্রমিক সংগঠন ও বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1957 সালে নির্দল প্রার্থী হিসেবেই ভোটে জিতে মহারাষ্ট্র বিধানসভায় যান। শ্রমিক সংগঠন এআইটিইউসির সাধারণ সম্পাদক ও সভাপতি পদেও ছিলেন তিনি। দিল্লি আসেন 90-এর দশকে। প্রথমে সিপিআইয়ের উপসাধারণ সম্পাদক, তারপর 1996 সালে ইন্দ্রজিৎ গুপ্তের পর সাধারণ সম্পাদকের পদে বসেন বর্ধন। 2012 পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। গত 7 ডিসেম্বর দিল্লির জিবি পন্থ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ধনকে। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তার শারীরিক অবস্থা প্রথম থেকেই সংকটজনক ছিল। এতদিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, কিন্তু শনিবার থেকে কৃত্রিম শ্বাসযন্ত্রের বদলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছিলেন। শনিবার হঠাৎই তার অবস্থার অবনতি হতে শুরু করে, রক্তচাপ কমে যায়। রাত 8:30 নাগাদ মৃত্যু হয় তার। প্রবীণ এই কমিউনিস্ট নেতার প্রয়াণে শোকাচ্ছন্ন দলীয় সতীর্থরা। He suffered a stroke on 7th December. He was admitted. He was in ICU. According to his character, he fought against the illness. He struggled. Doctors did their best to save him. Finally, today he succumbed to the illness. শোক প্রকাশ করেছেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু রাজনীতিবিদ। এবি বর্ধনের পুরো নাম অর্ধেন্দুভূষণ বর্ধন। কংগ্রেসের নেতারাও বর্ধনের মতামতকে বরাবর গুরুত্ব দিয়েছেন। আজ বর্ধনের প্রয়াণের পর সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমরা ওর বিচক্ষণতা, অভিজ্ঞতা এবং পথ নির্দেশিকার অভাব বোধ করব। টুইটারে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, শুধু সিপিআই নয়, জাতি এক গুরুত্বপূর্ণ নেতাকে হারালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রবিবার চরিলাম বিধানসভাধীন বংশীবাড়ি এলাকার রাঙ্গাপানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিপিএমের এক সভায় সিপিএমে যোগ দিলেন আইপিএফটি দলের 58 জন ভোটার। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পাহাড় চষে বেড়াতে শুরু করেছে শাসক দল বামফ্রন্ট। রবিবার বেলা ৩টায় চরিলাম বিধানসভার অন্তর্গত বংশীবাড়ি এলাকার রাঙ্গাপানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিপিআইএমের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আইপিএফটি দলের 14 পরিবারের 58 জনকে লাল পতাকা দিয়ে বরণ করেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা। নির্বাচনী সভায় বিশালগড় মহকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান, এমডিসি মায়ারানী দেববর্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মন্ত্রী ভানুলাল সাহা তার আলোচনায় বলেন, আইপিএফটি ছেড়ে 58 জন শাসক দলে যোগদানের বিষয়কে তিনি পার্টির পক্ষে সুসংবাদ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সিপিআইএম ক্ষমতায় আছে বলে আজ পাহাড়ে শান্তি বিরাজ করছে। উপজাতি অংশের লোকেদের দিন দিন উন্নতি হচ্ছে। মন্ত্রী আরও বলেন, খোয়াই উপজাতি এলাকায় কংগ্রেসী সমর্থকরা গণমুক্তি পরিষদের প্রায় 1200 পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আবার অনেক মহিলার শ্লীলতাহানিও করেছে, যা সাধারণ মানুষরা আজও ভুলতে পারছে না। 14 পরিবারের 58 জন ভোটারের আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যোগদান আমাদের পার্টির পক্ষে একটি সুসংবাদ। খোয়াই পর্যন্ত 1200 বাড়ি আগুন লাগিয়ে পুড়িয়েছে। কেন? গণমুক্তি পরিষদের নেতা তারা নাকি ওই সরকারের বিরুদ্ধে কাজ করে বাড়িতে এসে না পেয়ে তারা পালিয়ে গেছে জঙ্গলে। বাড়ি ঘরে মহিলারা আছে, তাদেরকে মারধর করেছে, শ্লীলতাহানিও করেছে মিলিটারি। তারপরে সঙ্গে এই কংগ্রেসের সমর্থকগুলো জাতীয় উপজাতি যারা কংগ্রেস করত বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। 1200 বাড়ি পুড়িয়ে। কারণ কি? জনশিক্ষা আন্দোলন। কেন করছে? সবাই অন্যান্যদের মধ্যে এমডিসি মায়ারানী দেববর্মাও বক্তব্য রাখেন। আমার থেকে শুরু হয় এডিসি এলাকাও কোন স্কুল ইন্ডিয়া, কোন লামা ইন্ডিয়া, ত্রিপুরা সামনে কোন উন্নতি ইন্ডিয়া, তারপর ওরা যেভাবে বামফ্রন্ট সরকার দমাই বাজে ত্রিপুরা সামনে যেভাবে উন্নতি নি তখন আবার আপনার সঙ্গে মকল বুঝকাঙ্গ চতুর্দিক কাছে কিনে থাকে ও রাজ্যনি বামফ্রন্ট সরকারে আপনার সব কাহান কেনে মুখিত হয়। 1-2টা পাড়ার একটা পাড়ার পর একটা অঙ্গনওয়াড়ি সেন্টার ও বাকি জায়গার যে হাই স্কুল মানে সুতারমোড়া হাই স্কুল, বংশীবাড়ি হাই স্কুল, বাথানমোড়া হাই স্কুল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গুমতি জেলার কাকরাবনে রবিবার উদ্বোধন হলো ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের। এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষের, তাই মানুষের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করার উদ্যোগ নেয় সরকার। সময়ের চাহিদা অনুসারে সরকারের ঘোষিত সিদ্ধান্ত ব্লক স্তরে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। কাকরাবনে তারই প্রতিফলন। কাকরাবন ইংলিশ মিডিয়াম জেবি স্কুলের উদ্বোধন করে এ কথাগুলি বললেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। রবিবারের বিকেল কাকরাবনে আনন্দের অন্নজোয়ার বয়ে এনেছিল। ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন অনুষ্ঠানের অনেক আগে থেকেই হাজির ছিলেন সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা। দীর্ঘদিনের কাকরাবনবাসীর দাবিকে এদিন কাছ থেকে ছুঁয়ে দেখল তারা। উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতন ভৌমিক বলেন, হায়ার সেকেন্ডারি পর্যন্ত অনেক পরিধি বেড়েছে। প্রায় প্রতিটা ঘর থেকে ছেলেমেয়েরা স্কুলে আসছেন, ড্রপ আউট কম হচ্ছেন। আমরা বিদ্যালয় চলা অভিযান করে সবাইকে স্কুলে আনার চেষ্টা করছি, ড্রপ আউট তাদের স্কুলে আনার চেষ্টা করছি। এত পলেবর বেড়েছে, এখন আমরা সরকার সিদ্ধান্ত করে এই শিক্ষা দপ্তরকে স্কুল শিক্ষা কোন ধর্ম বড় কোন ধর্ম ছোট, এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য না, এটা ভারতবর্ষের ক্ষতি করে। যদিও প্রতিবাদ হচ্ছে, এটা হলো অসহিষ্ণুতার পরিচয়। ভালো মানুষ মানে কি? আমি সবাইকে নিয়ে চলবো, খারাপ হলেও তার ভালো যেটাতে তাকে গ্রহণ করবো। ভালো প্রশাসক মানে কি? ভালো রাষ্ট্র পরিচালক মানে কি?
এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুনীতি রায়ের সভাপতিত্বে রতন ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস, জেলা পরিষদের শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি গৌতম সরকার, কাকরাবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান স্বদেশ মজুমদার, কাকরাবন ব্লকের বিডিও সুব্রত মজুমদার, জেলা শিক্ষা দপ্তরের ওএসডি পঞ্চপদ ত্রিপুরা প্রমুখ। স্বাগত ভাষণ রাখেন আইএস অনিল নাথ। কাকরাবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য রামসা প্রকল্পে গড়ে ওঠা নতুন ভবনটিতেই অস্থায়ীভাবে পথ চলা শুরু কাকরাবন ইংলিশ মিডিয়াম জেবি স্কুলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান সন্ত্রাস প্রাণ কেড়ে নিল শত্রুদ্ধ এক সবজি বিক্রেতা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় শনিবার রাত প্রায় 10:30 নাগাদ। সড়ক সুরক্ষা সপ্তাহের দ্বিতীয় দিনে যান দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল শত্রুদ্ধ এক সবজি বিক্রেতার। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় শনিবার রাত 10:30 নাগাদ। মৃত সবজি বিক্রেতার নাম জ্যোতিলাল কর, বাড়ি চম্পলাই এলাকায়। এদিন জ্যোতিলাল কর প্রতিদিনের মতো সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এদিকে TR 0151905 নম্বরের লরিটি নতুন বাজার এলাকা থেকে মাটি বোঝাই করে ভাট্টার দিকে যাচ্ছিল। সেই সময়ই নয়নপুর বাজার সংলগ্ন এলাকায় মাটি বোঝাই লরিটি জ্যোতিলাল করকে চাকার নিচে পিষে পালিয়ে যায়। পরে ওই ঘাতক গাড়িটি ওই এলাকা দিয়ে ফের আসার পথে প্রত্যক্ষদর্শীরা গাড়িটি আটক করে এবং এই গাড়িটি করেই আহত অবস্থায় জ্যোতিলাল করকে নিয়ে আসা হয়। সংবাদে জানা যায় জ্যোতিলাল করের দুটি পাই চাকায় পিষে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। এদিকে হাসপাতালে নিয়ে আসার পর তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভোর 4টে নাগাদ তার মৃত্যু হয়। এদিকে একাংশ এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনই রাতের বেলায় ঘাতক গাড়িটি ছাড়াও আরও অনেক গাড়ি মাটি নিয়ে দ্রুত গতিবেগে চলাচল করে। এমনকি মদমত্ত অবস্থায় লরি চালকরা লরি নিয়ে যাতায়াত করে। কালকে রাত্রে আসে না বাটার থেকে বাইরিতে 3 কেন তার ছিঁড়ছে, এরপরে ইলেকট্রিক অফিস থেকে গিয়ে তার আবার জোড়াও দিছে। রাত্রেবেলা কারেন্ট আসলো না 2-3 ঘন্টা, কখনো একটা তার ডিস্টার্ব আছে। এটা নয়নপুরের এরিয়াতে, নয়নপুর চামলা এরিয়া অ্যাক্সিডেন্ট যে জাত করছে এই জাতি, মানে হে কইতেই পারে না। আপনারা প্রতিবাদ করেন না? প্রতিবাদ করুন কি, কিছু করার নাই। প্রতিবাদ কেটে করেন? প্রতিবাদ করেন না স্যার, এখানে ম্যানেজ বড় লোক পয়সাওয়ালা স্যার, এখানে বাট্টার মালিক একজন, মানে পুরানা পয়সাওয়ালা, তাই সামনে কোনো কথা কইতে কোনো হিম্মত করে কইতে বড় লোক কথা হইতে দেয়, হিম্মত করে কথা কইতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশ কুমিল্লা জেলার রুনা আক্তারকে শনিবার মনুল্যান্ড কাস্টম সীমান্ত দিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে তুলে দেওয়া হয় তার মায়ের হাতে। বাংলাদেশ কুমিল্লার অষ্টাদশী কন্যা রুনা আক্তার বাড়ি থেকে কাউকে না জানিয়ে চলে এসেছিল ভারত ভূখণ্ডে। কৈলাসহর সীমান্ত দিয়ে পা রেখেছিল অজানা পথে। গত বছর অক্টোবর মাসের ঘটনা। অজানা পথে হাঁটতে গিয়ে ধরা পড়ে যায় কুমারঘাট পুলিশের হাতে। আইনি পথে নিয়ে যাওয়া হয় রুনা আক্তারকে। অনধিকার অনুপ্রবেশ এই অভিযোগ এনে তোলা হয় কৈলাসহর আদালতে। বিচারক সেই অভিযোগে কৈলাসহর জেলা কারাগারে রুনাকে রাখার নির্দেশ দেন। রুনার কাছ থেকে তার পরিবারের ঠিকানা নিয়ে পুলিশ ও বিএসএফ যোগাযোগ চালায়। খবর পেয়ে রুনার মা সহ আত্মীয়রা যোগাযোগ শুরু করেন। মেয়েকে ফিরিয়ে নেবার জন্য আবেদন জানায়। শনিবার বিকেল 5টায় মনুল্যান্ড কাস্টম সীমান্ত দিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে রুনাকে তুলে দেওয়া হয় তার মায়ের হাতে। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর সুভাষ সরকার, বিজেপি আধিকারিকের পাশাপাশি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপ দাস, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রতন মজুমদার, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক শুভ্রনাথ সহ অন্যান্যরা। বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর সুভাষ সরকার জানান, এখানে আমাদের বাংলাদেশের একজন মেয়ের ভারত সীমান্তে গিয়েছিল আর কি, ওখান থেকে তারা ধরা পড়ে এবং তাকে এখন বাংলাদেশে আমরা ফিরিয়ে নিয়ে যাচ্ছি আর কি, ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আর কি। আমরা শ্রী সুভাষ চন্দ্র সরকার, HI অফ পুলিশ, কুলাউড়া পিএস, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, বাংলাদেশ।
এই কেসটা আমাদের এখানটায় হয়েছিল, আমরা ডিটেক্ট করি এবং শাস্তি হয় 3 মাসের সাজা হয়। মহিলার নাম রুনা আক্তার। তারপর আমরা বিএসএফের সাহায্যে বিজিবি থ্রুতে আমরা কন্ট্যাক্ট করি এনাদের এই মহিলার গার্জিয়ানের সাথে। আজকে এনারা এসছেন, আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। মহিলার মা ছিলেন, আমরা বিজিবির কাছ থেকেও সহযোগিতা পেয়েছি এবং থ্রু তাদের কুলাউড়া পিএসের সাব ইন্সপেক্টর যিনি ওসি নিয়ে এসেছিলেন। তো এখন আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা ওনার গার্জিয়ানের হাতে তুলে দিয়েছি। রোনার মা স্বীকার করেন মেয়েকে নিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ডিআই গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইসাইকেল আরোহী। বর্তমানে তার চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনা সোনামুড়া থানাধীন ধলিয়াই এলাকায়। আবারও ডিআই গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইসাইকেল আরোহী। ঘটনা সোনামুড়া থানাধীন ধলিয়াই এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সজল কর নামে এক ব্যক্তি বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ডিআই গাড়ি এসে সজলকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সজল। গুরুতর অবস্থায় সজলকে অগ্নি নির্বাপক গাড়ি এসে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সজলের মাথায় বেশ কয়েকটি সিলি লাগলেও তার ডান পাটি ভেঙে যায়। সজলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জিবিতে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে সজলকে ধাক্কা মারা ডিআই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এখনও ডিআই গাড়িটিকে ধরতে সক্ষম হয়নি। এদিকে সোনামুড়ায় ডিআই গাড়ি শহরে ব্যস্ততম সড়ক দিয়ে প্রচণ্ড গতিতে চলাচল করে। এদিকে কোনোরূপ নজরই দিচ্ছে না থানাবাবুরা। এই দিনের এই ঘটনা আবারও প্রমাণ দিল তারই। গোটা ঘটনার বিবরণ জানিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, 16-20 গাড়িটার নাম্বার। এটা প্রথমে হেলে বাড়ি দিয়ে ফালাই দিচ্ছে, ফালাই দেওয়ার পরে তারপর গাড়িটা আবার ব্যাক গেট দিয়ে পায়ের উপর দিয়ে ব্যাক গেট দিচ্ছে, ব্যাক গেট দিয়ে পায়ের উপর দিয়ে নিয়ে গেছে। ড্রাইভার সব গাড়িটা ঠিক ইয়ের সামনে, ক্লাবটার সামনে, রামকৃষ্ণ ক্লাবটার সামনে। রুগীর অবস্থা তো বেশি ভালো না, এখন এক্সারসাইজ করা নিব, ব্যান্ডেজ টেন্ডেজ করেছে, মাথায় সেলাই লাগছে, মাথাটা ভাসছে। ফায়ার সার্ভিস গিয়ে তারপর গাড়িটা এখনো পাওয়া গেছে না, গাড়ির নাম্বার পাওয়া গেছে, এখন পুলিশ দেখতেছে, সমস্ত তদন্ত করতেছে। উনি বাড়ি থেকে গেছে, একদম সাইডেই ছিল, রাস্তায় একদম কিনারে ছিল। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমায় সাতচান ব্লকের অন্তর্গত কালাপানিয়া নেচার পার্কে সারাদিন ছিল আমোদ প্রেমীদের উপচে পড়া ভিড়। আবাল বৃদ্ধ কচিকাঁচা থেকে শুরু করে যুবক যুবতীদের বাদনহারা উচ্ছ্বাসে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল সাবরুমের কলাছড়া কালাপানিয়া নেচার পার্কে। সারা দিনব্যাপী চলে খানাপিনা, সঙ্গে সাউন্ডের তালে তালে ডিস্কো নাচ। অনেক দূর থেকে আসেন পর্যটকরা। খুশিতে আত্মহারা সব বয়সের পর্যটকরা। 50 ঊর্ধ্ব এক কর্মচারী নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। হাজারো ব্যস্ততার মাঝেও এদিনের অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমকে জানান নৌকাঘাটের কর্তব্যরত এক কর্মচারী। আজকে তো অন্যান্য দিনের চেয়ে ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি এখানে বোটের ড্রাইভিং এর দায়িত্বে আছেন নাকি? আছি। টিকিটের মূল্য কত? টিকিটের মূল্য 10 টাকা। মাথা পিছু 10 টাকা? হ্যাঁ। কতক্ষণ পর্যন্ত ওরা চালাতে পারবে? 20 মিনিট। 20 মিনিট? হ্যাঁ। মানে সবার জন্য সমান? সবার জন্য সমান। সবার বলতে 3 বছরের উপর পর্যন্ত লইতে আছি, এবং এর মধ্যেই আমরা 3 বছর না, 5 বছর, 7 বছর, 8 বছর তখন সময় লইতে আছি আর কি। মানে আপনারা মানে যেটা ধার্য করা আছে এটাই নিচ্ছেন তো? হ্যাঁ, এটাই। পার্কে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে টিএসআর বাহিনী এবং কালাছড়ার ফাঁড়ি পুলিশ। শান্তি শৃঙ্খলার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান কলাছড়ার ফাঁড়ির এসআই। কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? না, এমন কোনো অসুবিধা হচ্ছে না, সবাই সুন্দরভাবেই পিকনিক করতেছে। আপনার এখানে একজন ইনচার্জ আছে, ফরেস্টার হাউলদার। হ্যাঁ, আপনি কোন পিএসের? আমি কলাছড়া পুলিশ। উল্লাস, উদ্দীপনা, খুশির আবহ ক্যামেরার সামনে তুলে ধরেন দুজন মহিলা পর্যটক। কিছুই না, এসেছি এই সেই ঘুরছি, খুব ভালো। কোথেকে এসেছেন? এখান থেকে বাজার। এখানে প্রতি নিউ ইয়ারে আজকে পার্কের মেলা, এখানে তো আর পিকনিক চলে, কোনো প্রোগ্রাম নেই। খাওয়া দাওয়ার ব্যাপারে যেমন অনেকে মাছ মাংস সবকিছুই আছে। মানে অন্য দিনের থেকে আজকে একটু ভিন্ন ধরনের আয়োজন, না তো? বাড়িতে কাল রাত থেকে শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সৌদি আরবের এক শীর্ষস্থানীয় শিয়া ধর্মগুরু সহ 47 জনের ফাঁসির ঘটনায় ক্ষোভ ছড়ালো ইরানে। ক্রুদ্ধ জনতা হামলা চালায় তেহরানের সৌদি দূতাবাসে।
পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে অব্যাহত সেনা জঙ্গি লড়াই। হামলার জেরে এখনো পর্যন্ত প্রাণ হারালো 6 জওয়ান। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। আগরতলায় শুরু হলো ত্রিপুরা পুলিশ সপ্তাহ। রবিবার রাজধানীর এডিনগর পুলিশ মাঠে মুখ্যমন্ত্রী মানিক সরকার পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।